ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে আবার বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। রাত বাজে প্রায় 12টা। এদিকে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার ভাসুরকে লেবু পানি খাওয়াচ্ছে। লেবু পানি খাওয়ানোর পর ওর না রিয়াকশনটা দেখতে পাচ্ছেন। এখানে কেউ একটু নেগেটিভলি নেবেন না যে এই অবস্থায় আপনি কিভাবে ভিডিও করছেন। তো এই যে জিনিসটা, এটা প্রতিনিয়ত ব্যাপার। গত 7-8 মাস ধরে এই জিনিসটা ফেস করছি, দেখছি, সেই কারণে আর গায়ে লাগছে না। তো ফোনটা হাতেই ছিল, ভাবলাম এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই বলেন পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না বা দেখানোও ঠিক না। আসলে সেটা দেখাতেও চাই না, কিন্তু মাঝে মধ্যে খুব ইচ্ছে করে আমার অবস্থানটা, আমার পরিস্থিতিটা আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আপনারা বুঝবেন না। ওই যে যার ব্যথা একমাত্র সেই কেবল অনুভব করতে পারে, হোক সেটা দেহের কিংবা মনের। তো এইদিকে এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পাখিদেরকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা উঠেই এরা এত পরিমাণ কিচিরমিচির করে। এদেরকে খাবার দিলে দেখা যাচ্ছে ওরা বেশ অনেকক্ষণ শান্ত থাকে। আবার যখন ওদের ক্ষুধা পায় তখনই ওরা আবার কিচিরমিচির শুরু করে। তো পাখিদেরকে খাবার দিয়ে আমি অফ ক্যামেরায় আপনাদের ভাইয়াকে নাস্তা তৈরি করে দিয়েছি। সে খেয়ে অফিসে চলে গেছে, আর এখন আমি চলে এসেছি রুম গোছানোর জন্য। এখন প্রায় 8:30টার মতো বাজে। তো রাতের ওই অবস্থাটা তো দেখলেন। কার মন মানসিকতা ভালো থাকে বলেন তো এই অবস্থায়? তো তুই যখন সহ্য করতে পারবি না, তুই যেহেতু পারবি না, তাহলে এরকম করার মানেটা কি? তুই চলে যা তোর বউ বাচ্চার কাছে। তারা আসবে না সেটা জেনেও সে এখানে পড়ে আছে, বা সেও যেতে যাবে না। আসলে এটা ইগো। একটা সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, সেই সম্পর্কটা কোনোভাবেই টিকানো সম্ভব না। তাদের 12 বছরের সম্পর্ক, সেটা একটা দমকা হাওয়ায় পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। অনেক আপুরা ভিডিওতে কমেন্টসে জানতে চেয়েছেন, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমার মনের অবস্থা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, আর আমি অনেকটাই ভালো আছি। কারণ রেগুলারলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করতে পারছি, যার জন্য এখন মনের মধ্যে সেই দুশ্চিন্তা আর আসছে না। এদিকে রুম গোছাতে গিয়েছি। আমার ছেলেটা দেখতেই পাচ্ছেন বেডের উপরে গাড়ি নিয়ে খেলা করতেছে, সে কিছুতেই নামবে না। তো ভাবলাম যে ওর পিছনে সময় নষ্ট না করে আমার রান্নাঘরে কিছু কাজ আছে, সেইগুলাই সেরে নেই। তো বাচ্চা সামলানো আর যুদ্ধ করা দুইটা কিন্তু সমান। তো দুইটা বাচ্চা সামলিয়ে আমি আমার সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে দেখা যাচ্ছে ধাপে ধাপে করি। তো অনেকে রুটিন মাফিক কাজ করেন, আমার কিন্তু কখনোই রুটিন মাফিক কাজ হয় না। আমার কাজ ঝটপট, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা করে ফেলবো, হোক সেটা রান্নাবান্না, হোক সেটা ক্লিনিংয়ের কাজ, বা যখন মনে হবে যে আমি এই কাজটা করবো না, আমার ইচ্ছে করছে না, সেই কাজটা কেউ যদি আমাকে বলতে বলতে শেষও হয়ে যায়, তারপর আমি সেটা করব না। এটা আমার স্বভাব। তো জানি না কেন এই স্বভাবটা আসলে আমি পেয়েছি, এটা আগে ছিল না। আগে সময়ের কাজ সময়ে করতে পছন্দ করতাম, সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পছন্দ করতাম, কিন্তু এখন যেহেতু নিজের শরীরের উপর দিয়ে অনেক বেশি ধকল চলে যায়, চাইলেও সেই জিনিসটা আসলে করতে পারি না। তো যাই হোক, এদিকে রাইস কুকারটাও একটু মুছে নিলাম, যেহেতু ভাত রান্না করার পর মাটা আসলে গা বেয়ে পড়ে। আর এদিকে যেটা হয়েছে, রান্না করতে গিয়ে দুপুরে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো এই জায়গায় আমি আমার শ্বশুরকে দিয়ে আমার কারেন্টের চুলাটা সেটিং করিয়ে নিব। দেখা যাচ্ছে এখন আর গ্যাস চাইলেও আনতে পারবো না, কারণ গ্যাস আনার মতো টাকা এখন আমার হাতে নেই। যখন হবে তখন আনবো। আপাতত চুলাটা খুলে সিলিন্ডারটা সহ ড্রয়িং রুমে গিয়ে রাখবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজ করে নিচ্ছিলাম। আমার ছেলেটা এসে ট্রাইপডের যে হুকগুলো থাকে সেগুলো খুলে দিচ্ছিল, আর বারবার ক্যামেরাটা কিন্তু পড়ে যাচ্ছিল। তো এই অবস্থায় কাটছাট করে আমি ভিডিওটা করছিলাম, আর ওকে বলতেছিলাম যে আব্বু একটু কাজ করতে দাও, আমি ভিডিও বানাচ্ছি। তো কে শোনে কার কথা? ওর মর্জির মালিক, ওর যেটা ইচ্ছা হবে সে সেটাই করবে। আর আমি যেই কাজই করি না কেন, আমার পিছন পিছন গিয়ে কিন্তু সেই কাজে সে সাহায্য করবে। এটা ওর অভ্যাস, সেটা সামনে দেখতেই পাবেন ভিডিও জুড়ে থাকলে। এই পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছেন আমি তো জানি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের নতুন একজন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা নতুন বন্ধু হচ্ছেন এবং বলতেছেন আপু প্লিজ একটু সাপোর্ট করবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ক্ষতি করবেন না, এতে করে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি খুব বেশি বড় ক্ষতি করে ফেলতেছেন। আপনি হয়তো এটা বলে আপনি কাউকে আপনার চ্যানেলে নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার ভিডিও দেখাতে পারবেন না। তো
সাবস্ক্রাইবার থেকে আপনার ওয়াচ টাইমটা বেশি প্রয়োজন। আপনার যদি একটা ভিডিওতে সম্পূর্ণ ওয়াচ টাইম চলে আসে, সাবস্ক্রাইবার এমনিতেই চলে আসবে। তো সাবস্ক্রাইবার পিছনে না ছোটে আপনি ওয়াচ টাইমের পেছনে ছোটেন, ভালো ভালো ভিডিও দেন, কন্টেন্ট তৈরি করেন, দেখবেন যে ভিউয়ার্সরা এমনি আপনার চ্যানেলে প্রবেশ করবে। আপনি ভিডিও দেখে এ ধরনের কমেন্ট করলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে ইমপ্রেশন ডাউন করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনারই হবে, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। তো আমি কিন্তু কম বেশি যারা আমার চ্যানেলে ভিজিট করেন তাদের সবার চ্যানেলেই আমি ভিজিট করি এবং দেখিও। তো সেই ক্ষেত্রে আমি কমেন্ট করি না বলে হয়তো বা আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমি সবার চ্যানেলেই ভিজিট করি আর সবার ভিডিওই কম বেশি দেখি। দেখা যাচ্ছে আমার টিভি যেহেতু ওয়াইফাইয়ে চলে, তো আমি কারো না কারো ভিডিও ওপেন করে দিয়ে কাজ করতে থাকি আর ভিডিও কিন্তু ওখানে হতেই থাকে। সেই কারণে দেখা যাচ্ছে যে কমেন্ট করতে পারিনি। আর এই যে এদিকে দেখছেন আমার হেল্পিং হ্যান্ড, তো ও সমস্ত কাজে ওর সাহায্য করতে হবে। তো ওকে হচ্ছে আমি মানে জোর জবরদস্তি করে তারপর হচ্ছে ওর সাথে আমার যুদ্ধ করে কাজগুলো করতে হয়। আর প্রতিনিয়ত আমি আমার সংসারের কাজগুলো এভাবেই করে থাকি। সেটা হয়তো বা কোনো সময় আপনাদের সাথে ক্যামেরাবন্দি করা হয় না, কারণ একটা বাচ্চা যদি এত পরিমাণ বিরক্ত করে তাই সে কখনোই ক্যামেরাবন্দি করা হয় না। এদিকে হচ্ছে এই যে দেখতেই পেয়েছেন টিভিতে কিন্তু ব্লগ ভিডিও চলতেছিল আর আমি এদিকে আমার কাজগুলো করতেছিলাম। এতে করে আপুদের ওয়াচ টাইমও হয়ে যায়, সেই সাথে কিন্তু আমার চ্যানেলের রিচটাও বেড়ে যায়। তবে যারা নতুন ইউটিউবার আছেন, যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, তাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো আপনারা প্লিজ হচ্ছে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও বানাবো। এখন যেহেতু আমার চ্যানেলটা একটু ডাউনের পথে, যেহেতু আমি অনেক দিন কাজ করতে পারি নাই, একটু গ্যাপ দিয়ে কাজ করেছি, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু এখন একটু বসে গেছে। তো চ্যানেলটা একটু দাঁড়ালে আমি অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যে কীভাবে কী করেছি। এদিকে বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি বারান্দায়। আগের দিন বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে। এখন হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে যেহেতু রোদ নাই বাহিরে, সেই কারণে ছাদে দেওয়া হচ্ছে না, বারান্দাতে রেখেই শুকাতে হচ্ছে। আর 2 দিনে কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায়। আর এদিকে বাবু কিন্তু প্যান্ট পরা ছিল না, ওকে বারবার বলতেছিলাম যে বাবা প্যান্ট পরো, ও প্যান্ট পরবে না। অবশেষে প্যান্টটা হাতে নিয়ে বললাম যে বাবা পরো, তাও সে পরবে না, দৌড়ে পালিয়ে গেছে। আর একদিক থেকে আমি বিছানা গুছিয়েছি, আরেক দিক দিয়ে কিন্তু সে এলোমেলো করে ফেলেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। সে বালি দিয়ে গাড়ি বানিয়ে সেটার উপরে বসে থাকে। আর আপনাদের ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেইগুলো এখন হচ্ছে এই যে একটু ভিজিয়ে নিচ্ছি, ধুবো। তো দেখা যাচ্ছে ওর কাপড়টি প্রতিনিয়তই ধুতে হয়। আর অনেক জামা কাপড় কিন্তু আমার জমে আছে বাথরুমের মধ্যে, সেইগুলো আর ধুচ্ছি না। দেখা যাচ্ছে রোদ উঠলে একেবারেই ধুবো, সেইগুলো সব আমার কাপড় আর বাচ্চাদের জামা কাপড়। এদিকে আপনাদের ভাইয়ার কাপড় যেহেতু প্রতিদিন লাগে, সেই কারণে ওর কাপড়টা প্রতিদিন এখন ধুয়ে ফেলার চেষ্টা করি, আগে জমিয়ে ধুতাম, এতে করে কষ্টটা আমারই হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন বেডশিটটার অবস্থা, প্রচুর পরিমাণ রং উঠে, যার কারণে দুইটা হচ্ছে আলাদা করে দিলাম। আপনাদের ভাইয়ের কাপড় এবং বেডশিট একসাথেই ভিজিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম যে বেডশিটটাতে রং ওঠে। যেহেতু প্রায় অনেক বছর হচ্ছে এটা আলমারিতে ছিল, যার কারণে রংটা ওঠাটা স্বাভাবিক। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি ঘরদোর মুছে নিব। সেইটার আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার সংসারে কিন্তু আসবাবপত্র তেমন দামি দামি নাই, আর আহামরি কোনো আসবাবপত্রও নাই। আর দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলো করে নেওয়া যায়। যদি অনেক বেশি আসবাবপত্র থাকতো, জিনিসপত্র থাকতো, সেইগুলো মুছামুছির কাজ করতে গেলে আমার কিন্তু প্রায় সারাটা দিন চলে যেত। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ থাকে, তারপরে কিন্তু সারাটা দিন আমি রিল্যাক্সেই থাকতে পারি। ভিডিও এডিটিং, ভিডিওতে ভয়েস দেওয়া সব কিছুই কমপ্লিট করতে পারি। আর এদিকে হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমালে দেখা যাচ্ছে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু তরকারিটা চুলায় বসিয়ে এসেছিলাম আর এদিকে এসে কাজ করতেছিলাম, কিন্তু গিয়ে দেখি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। এরপরে তো আবার কারেন্টের চুলায় ট্রান্সফার করেছি। তো এভাবেই দেখা যাচ্ছে যে সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করে নিলে খুব সহজ হয়। তো এভাবেই আমি আমার সংসারটাকে পরিপাটি রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, যেহেতু অসুস্থ অবস্থাতেও আসলে এতটা সহজ হয় না কাজকর্মগুলো, তারপরও যতটুকু পারি চেষ্টা করি। এদিকে হচ্ছে আমি সবগুলো জামা কাপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর বারান্দাতে হচ্ছে 2টা গেঞ্জি ছিল, চাদরটা নাড়তে গিয়ে এই 2টা নাড়ার জায়গা পাচ্ছিলাম না, সেই কারণে রুমে এনে দিয়েছি, শুকিয়ে যাবে। ফ্যান যেহেতু 24 ঘন্টায় আসলে ফ্যান চলে, ঠান্ডা থাকুক বা গরম থাকুক, আমার ছোট ছেলেটার গরম সহ্য হয় না। আর আপনাদের ভাইয়া লাঞ্চে হচ্ছে বাজার নিয়ে এসেছে, তোর বাজার দেখে তো আমার পুরো মেজাজটাই গরম হয়ে গেছে। লাউ নিয়ে এসেছে, ঢেঁড়স নিয়ে এসেছে, সেই সাথে কাঁচা মরিচ আর কচুর মুখি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আলু।
কচুরমুখী আগের দিন বাজার থেকে আমি নিয়ে আসছিলাম, সেটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। এর মধ্যে সে আবার কচু নিয়ে এসেছে। তার একটা বদ স্বভাব, সে কখনোই জিজ্ঞেস করবে না কি লাগবে না লাগবে, ওর মর্জি মতো ও নিয়ে আসবে। আর এই তো শ্বশুরকে দিয়ে আমার চুলাটা সেটিং করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।